এখন আমরা আলোর একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে কোহেরেন্ট সোর্সেস। তো কোহেরেন্ট সোর্সেস জিনিসটা কি? মনে করেন দুইটা আলোর সোর্স, এটা হচ্ছে একটা আলোর সোর্স অ্যান্ড এটা আর একটা আলোর সোর্স। এই দুইটা আলোর থেকে যে ওয়েভটা তৈরি হইতেছে, এই উভয় ওয়েভের ওয়েভলেন্থ, তারপর যে টাইম পিরিয়ড যেটা আমরা টি দ্বারা প্রকাশ করি, টাইম পিরিয়ড, তারপর এদের অ্যামপ্লিটিউড বা বিস্তার এবং এদের যে ফেজ ডিফারেন্স থাকে, সকল কিছু জিরো হয় অথবা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যায়। যখন এরকম সিচুয়েশন তৈরি হয় তখন তাকে আমরা কোহেরেন্ট সোর্সেস বলি। সো সংজ্ঞাটা একবার দেখি। দোজ সোর্সেস অফ লাইট বা সোর্সেস অফ লাইট উইচ ইমিট light waves continuously of same wavelength and time period, frequency and amplitude, and have zero phase difference or constant phase difference are coherent sources. তো এর অপোজিট কি হবে? এর অপোজিট যদি বলি ইনকোহেরেন্ট সোর্সেস, সেই ক্ষেত্রে এদের ওয়েভলেন্থের ভ্যালু, তারপর টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এগুলো খুবই র্যান্ডম হয় এবং একে অপরের সাথে এত সুন্দরভাবে মিক্স হয় না বা ফেজ ডিফারেন্সের মান কনস্ট্যান্ট হয় না। তো এটা ছিল কোহেরেন্ট সোর্স অ্যান্ড ইনকোহেরেন্ট সোর্সেস। এখন আমরা দেখব ইন্টারফিয়ারেন্স অফ লাইট। ইন্টারফিয়ারেন্স অফ লাইট হচ্ছে এমন একটা ফেনোমেনা যেখানে যেখানে দুইটা ওয়েভ একে অপরের উপর ওভারল্যাপ করে বলতে গেলে মনে করেন এটা হচ্ছে একটা ওয়েভ অ্যান্ড দেন এইটা হইতেছে আরেকটা ওয়েভ। এখন এই দুইটা ওয়েভ এমন একটা পজিশনে থাকে যে তারা একে অপরকে সুপার পজিশন একটা তৈরি করে এবং তাদের এই দুটো ওয়েভের কারণে একটা গ্রেটার অ্যাম্পলিটিউডে একটা ওয়েভ তৈরি হয়, অথবা গ্রেটার অ্যাম্পলিটিউড অথবা লোয়ার অ্যাম্পলিটিউডের একটা ইন্টারফারেন্স অফ লাইট তৈরি হয়। তো মনে করেন এটা একটা লাইট সোর্স, এই লাইট সোর্স থেকে এই বিন্দু থেকে লাইটটা যেতেছে অ্যান্ড দেন এই বিন্দু থেকেও লাইটটা যেতেছে। তো এই ক্ষেত্রে কি হইতেছে, এখান থেকে একটা ওয়েভ তৈরি হইতেছে and এখান থেকে একটা ওয়েভ তৈরি হইতেছে এবং এটা দুইটা ওয়েভের জন্য, এই দুইটা ওয়েভ একে অপরের উপর যখন আপাতিত হয় বা ওভারল্যাপ করে, তখন আইদার দুইটা সিচুয়েশনে একটা হচ্ছে এদের অ্যাম্পলিটিউডের মান বৃদ্ধি পায়, আরেকটার ক্ষেত্রে লোয়ার অ্যাম্পলিটিউড হয়। যখন অ্যাম্পলিটিউডের মানটা বৃদ্ধি পায় তখন আমরা আলোটাকে দেখতে পারি, এইটা হচ্ছে সেই ভিজিবল লাইট। আর যখন অ্যাম্পলিটিউডের মানটা লোয়ার হয় সেক্ষেত্রে আলোটাকে আমরা দেখতে পারি না। এটা যে এখানে যে হোয়াইট জায়গাটা দেখতেছেন সেটাই হচ্ছে সেই সিচুয়েশনটা। তো সেম, তো আমি অবশ্যই বলতে পারি যে ইন্টারফারেন্স দুই টাইপের থাকবে, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা ডিকনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তার আগে আমরা একটু ইন্টারফারেন্সের কন্ডিশনটা দেখি। এর মধ্যে প্রথম কন্ডিশনটা হচ্ছে যে সোর্সেসটা কোহেরেন্ট হতে হবে। যে সোর্সেস অফ দ্য লাইট যে সোর্স থেকে আসতেছে সেই সোর্সের ওয়েভটা কোহেরেন্ট হতে হবে। আমরা কোহেরেন্টকে এখান থেকে প্রিভিয়াসলি দেখছি। আর আরেকটা হইতেছে যে এদের ওয়েভের যে অ্যাঙ্গেলটা, সাইন অ্যাঙ্গেলটা, সেটা সাইন অ্যাঙ্গেল না, ওয়েভের যেই মনোক্রমিক হতে হবে এবং ওয়েভলেটটা সিঙ্গেল একটা ওয়েভলেন্থ হতে হবে। তো আমরা ওয়েভ ইন্টারফারেন্স দুইটা বার বলছি, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, একটা হচ্ছে ডিকনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভটা কি? মনে করেন এখান থেকে একটা ওয়েভলেন্থ যেতেছে, এই লাল কালারের একটা ওয়েভলেন্থ, এখানে গ্রিন কালারের একটা ওয়েভলেন্থ, আর এখানে রেড কালারের একটা ভিন্ন ওয়েভলেন্থ। তো এই ওয়েভলেন্থের একটা অপরের সাথে কোহেরেন্ট এবং এই দুটো ওয়েভলেন্থ একে অপরের উপর এমনভাবে আপাতিত হইতেছে যে তাদের ক্রেস্ট কি, এই যে হাইস্ট যে ভ্যালুটা, ওয়েভলেন্থটার যে সর্বোচ্চ উচ্চতা, সেটা হইতেছে আমরা ক্রেস্ট বলি, এবং থ্রু হইতেছে তাদের সর্বনিম্ন যে ভ্যালুটা। এগুলো অ্যাগেইন আমরা ওয়েভ চ্যাপ্টারে পড়ে আসি, ক্রেস্ট, থ্রু, এগুলা। তো এমনভাবে একটা একটা ওয়েভ আরেকটা ওয়েভের উপর আপাতিত হইতেছে যে তাদের ক্রেস্টের ভ্যালু সেকেন্ড ক্রেস্টের উপর আপাতিত হয় এবং তাদের থ্রু এর ভ্যালু আরেকটা ওয়েভলেন্থের থ্রু এর উপর আপাতিত হয়। তখন তাদের যে অ্যাম্পলিটিউডের মানটা বৃদ্ধি পায় এবং এইরকম একটা নতুন ওয়েভ টাইপের সৃষ্টি হয়। এটা হইতেছে এটা কিভাবে হইতেছে, এই ওয়েভলেন্থ এবং এই ওয়েভলেন্থ, এখানে যে রেড ওয়েভলেন্থটা এবং গ্রিন ওয়েভলেন্থটা, এই দুইটা কানেক্ট হচ্ছে, এই দুইটা একে অপরের ওভারল্যাপ হওয়ার কারণে, যেহেতু ক্রেস্ট এবং অ্যাম্পলিটিউডের মান সেম হয়, তখন আরেকটা গ্রেটার ওয়েভলেন্থের একটা নতুন ওয়েভ তৈরি হয়। ডিকনস্ট্রাকটিভ ওয়েভ ইন্টারফারেন্স হচ্ছে এক্স্যাক্টলি এর অপোজিট। ডিকনস্ট্রাকটিভে এখানে দেখেন, এখানে একটা ওয়েভলেন্থ আছে, এই ওয়েভলেন্থের যে ক্রেস্টটা অপর ওয়েভলেন্থের থ্রু এর এক্স্যাক্টলি অপোজিটে। তো এখানে কি বলা আছে যে when two light waves superpose with each other in such a way that the crest of one wave coincides the through of second wave, অর্থাৎ একটা ওয়েভের ক্রেস্ট আরেকটা ওয়েভের থ্রু এর এক্স্যাক্টলি অপোজিটে থাকতেছে। তো এটাই হইতেছে আমাদের ডিকনস্ট্রাকটিভ। যখন এরকম সিচুয়েশন তৈরি হয় তখন কি হয়, একটা ওয়েভ আরেকটা দুইটা ওয়েভ একে অপরকে ক্যান্সেল করে দেয় এবং তাদের যে রেজাল্টেন্ট বা যোগফল যে ওয়েভটা তৈরি হয় সেটা জিরো হয় এবং এটাকে ডিকনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলা হয়। তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা বুঝলাম, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের এক্স্যাক্টলি অপোজিট হইতেছে ডিকনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখন আমরা CO2 দেখবো, একটা খুবই ইম্পর্টেন্ট CO2। এটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এবং এই CO2টা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ এটা আসার চান্স অনেক বেশি। ওকে, আপনারা পাশের এই ডায়াগ্রামে একটু নোটিস করেন। এখানে দেখেন, এখানে একটা সোর্স থেকে আলো যেতেছে, এটা S1 থেকে আলো যেতেছে অ্যান্ড দেন S2 থেকে। এই উভয়ে S1 এবং S2 থেকে যে আলো যেতেছে, এই দুটার ওয়েভের
সরি ওয়েভের পাথ ডিফারেন্স 0 হবে এবং এই বিন্দু থেকে যেই এক্স S1 থেকে এবং S2 তে যে আলোটা পড়তেছে এটা এম এন স্ক্রিনে আপাতিত হইতেছে। এখন এস থেকে এই স্ক্রিনের ডিস্টেন্স হইতেছে আমার ডি এবং এস থেকে ডিস্টেন্স হচ্ছে ডি অ্যান্ড আমি ধরে নিলাম স্ক্রিনের যে কোনো একটা বিন্দু হইতেছে পি। S1 থেকে পি এর ডিস্টেন্স S1 থেকে আমি একটা লম্ব টানলাম অ্যান্ড সি বিন্দুটা হইতেছে S1 এবং S2 এর যে মাঝ বরাবর যে ডিস্টেন্সটা আছে তার এক্স্যাক্টলি অপোজিটে এবং যেহেতু এতে প্যাথ ডিফারেন্স 0 আমরা তাই বলতে পারি যে সিতে ওয়েভের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি হবে। এখন পি থেকে সি এর ডিস্টেন্সটা আমি এক্স ধরলাম এবং পি থেকে সি এর ডিস্টেন্স যদি এক্স ধরি এবং ই থেকে সি এর ডিস্টেন্সটা আচ্ছা ভাই এখান থেকে এ থেকে বি এর S1 থেকে S2 এর ডিফারেন্সটা হচ্ছে ডি। S1 থেকে S2 এর ডিফারেন্স হচ্ছে টি এবং সিটা যেহেতু এদের মাঝ বরাবর যেতেছে মধ্যবিন্দু বরাবর যেতেছে তার মানে ই থেকে সি এর ডিস্টেন্সটা D/2 এন্ড দেন সি থেকে এফ এর ডিস্টেন্সটাও D/2। সো এখন যদি আমি জিনিসগুলোকে একটু গুছিয়ে লিখি তাহলে দেখেন আমার এখানে পি থেকে আচ্ছা আমি একটু মুছে দিই। আমাদের ফার্স্ট অফ অল পি থেকে সি এর ডিস্টেন্স হইতেছে পি থেকে সি এর ডিস্টেন্স এক্স। পি থেকে সি এর ডিস্টেন্স হতেছে এক্স এবং আমার এই স্ক্রিন থেকে এই স্ক্রিনের ডিস্টেন্স হতেছে এস। তো আমি যদি এটাকে এন প্রাইম ধরি, আচ্ছা এম ধরলাম, আমি যদি এটাকে এম ধরি তার মানে আমার এম এন এর ভ্যালু হতেছে ডি। এম এন হচ্ছে ডি। এখন আমার S1 হতেছে যেখান থেকে আমার আলোটা ইমিট হতেছে এবং S2 এই দুটো খুবই ক্ষুদ্র একটা জায়গা। এই দুটো ক্ষুদ্র থেকে যখন আলোটা ইমিট হতেছে যে কোনো একটা পয়েন্ট ধরলাম আমি পি। S1 থেকে এপি, S1 থেকে এই বিন্দুটা হচ্ছে এপি এবং S2 থেকেও আমি এই বিন্দুটার ডিস্টেন্স ধরলাম বিপি। এটাকে আলাদা করা হলো না এবং আমার এখান থেকে যে এ এবং বি বিন্দু আছে এই দুইটার ডিস্টেন্স হতেছে এ বি ইকুয়াল টু ছোট হাতের ডি। দুটো ভিন্ন কিন্তু আপনাদের স্ক্রিন থেকে ডিস্টেন্স হচ্ছে বড় হাতের ডি এবং এ বি হচ্ছে ছোট হাতের ডি, এটা একটু খেয়াল রাখবেন। আর আমার ইসি এর ডিস্টেন্স কত? ইসি এর ডিস্টেন্স হচ্ছে D/2। কেন D/2? কারণ সিটা হচ্ছে S1 এবং S2 এর মধ্যবিন্দুর এক্স্যাক্টলি অপোজিটে এবং এই পয়েন্টে আমার ওয়েভের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি হয় এবং ইসি আমার D/2 এবং ইসি এর সমান হবে আমার সিএফ এর ভ্যালুটা, সিএফ। এখন আমি যদি পিই এর ভ্যালুটা বের করতে চাই, সেক্ষেত্রে আমার কি হবে দেখেন একবার। আমার পি থেকে সি এর ভ্যালু হচ্ছে এক্স, ই থেকে সি এর ভ্যালু কত D/2। তার মানে আমি কি বলতে পারি আমার ডিস্টেন্সটা হবে পি সি মাইনাস ইসি। পিসি এর ভ্যালু কত? পিসি এর ভ্যালু হচ্ছে এক্স এবং ইসি এর ভ্যালু কত? D/2। সো এটা হচ্ছে আমার পিই এর ভ্যালু। এখন আমি যদি সেম ভাবে পি এফ এর ভ্যালু বের করতে চাই, পি থেকে এফ এর ডিস্টেন্সের ভ্যালু বের করতে চাই, সেটা কত হবে? সেটা আমার এক্স্যাক্টলি এখান থেকে দুটো এক্স এবং সি থেকে এফ এর ডিস্টেন্স হচ্ছে D/2। সো এবার হচ্ছে যোগ হবে এক্স প্লাস D/2। আশা করি এতটুকু বুঝছেন। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই এপি ডিস্টেন্সের উপরে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি এপি এর ক্ষেত্রে দেখেন এপি এপি হইতেছে অতিভুজ এবং এখানে লম্ব কোণটা? লম্ব হইতেছে এই এবং পিই হইতেছে আমার এই হইতেছে ভূমি এবং পিই হইতেছে অতিভুজ। সো এপি স্কয়ার ইকুয়াল টু আমার এই স্কয়ার হবে। এখন এই এর ভ্যালুটা কি? এই হইতেছে আমার mn এর সমান d। mn আমরা কি বলছি? d হবে, তার মানে bfo d এর সমান, তারপর ocও d এর সমান, aeও d এর সমান। সো আমি এখানে ডিরেক্টলি d স্কয়ার লিখে দিলাম। তারপর দেখেন আমার এতটুকু পিই এর ভ্যালু আমরা মাত্র এখানে বের করছি, কি ছিল? p এর ভ্যালু ছিল x মাইনাস d/2 হোল স্কয়ার, x মাইনাস d/2 হোল স্কয়ার। এখন যদি আমি সেম ভাবে এপি এর ভ্যালুটা বের করলাম, এখন আমি সেম ভাবে বিপি এর ভ্যালুটা বের করি। বিপি স্কয়ার, বিপি যেহেতু অতিভুজ এখানে, আর বিপি যদি অতিভুজ হয় এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে পিএফ এর ভ্যালু আমরা কিন্তু অলরেডি বের করছি x প্লাস d/2 হোল স্কয়ার। আর বিপি স্কয়ার ইকুয়াল টু এগেইন আমাদের এখানে বিএফ এর ভ্যালু ইউজ করতে হবে। বিএফ এর ভ্যালু আমরা কি জানি? d স্কয়ার অ্যান্ড দেন আমার এখানে এক্স প্লাস আমি পি এফ এর ভ্যালুটা বসাচ্ছি এক্স প্লাস d/2 হোল স্কয়ার। এখন আমি যদি এটাকে 1 নং ইকুয়েশন ধরি এবং এটাকে যদি আমি 2 নং ইকুয়েশন ধরি, আমি যে কাজটা করব 2 নংকে 1 নং দ্বারা বিয়োগ করে দিব, 2 নং মাইনাস 1 নং। সো আমার সেক্ষেত্রে কি হইতেছে? আমার বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু, এখানে ডি স্কয়ার আছে, এখানে ডি স্কয়ার আছে। সো আমি যদি ডি স্কয়ার দুটা বসাই অবভিয়াসলি দুটো কাটাকাটি যাবে। সো আলটিমেটলি আমার এইটা এবং এটার মধ্যে থাকবে। সো এটার ভ্যালু কি ছিল? x প্লাস d/2 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার। সো এটার ভ্যালু কি ছিল? x প্লাস d/2 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার।
অ্যান্ড যেহেতু মাইনাস হতেছে সো এখানে একটা মাইনাস অ্যান্ড দেন এক্স মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার। এখন আমি যদি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাই দিই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমার এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ডি বাই টু, টু ইন্টু এক্স ইন্টু ডি বাই টু, এখানে টু টু দুইটা কাটা যাবে অ্যান্ড দেন লাস্টে ডি স্কোয়ার বাই ফোর, লাস্টে আসবে আমার ডি স্কোয়ার বাই ফোর অ্যান্ড অপোজিট সাইডে সেম জিনিসই হবে। আচ্ছা এখানে যেহেতু মাইনাস আছে সো ফার্স্ট একটা মাইনাস আসবে এক্স স্কোয়ার অ্যান্ড দেন আমার সূত্রে মাইনাস আসবে, দেন এটার কারণে আবার প্লাস হয়ে যাবে সো টু ইন্টু এক্স ইন্টু ডি বাই টু অ্যান্ড দেন আবার লাস্টের দিকে প্লাসে মাইনাসে আমার মাইনাস হবে, সেটা আসবে আমার মাইনাস ডি স্কোয়ার বাই ফোর। এখন দেখেন এখানে কি কি কাটাকাটি যায়। ফার্স্ট অফ অল আমার এখানে এই টু থাকবে না, এখানে এই টু থাকবে না, এই ডি স্কোয়ার বাই ফোর এবং এই ডি স্কোয়ার ফোর অবশ্যই থাকবে না, এবং এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারও থাকতেছে না, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারও থাকতেছে না। সো আলটিমেটলি আমার কি থাকতেছে, এখানে একটা এক্স ডি আছে এবং এখানে একটা এক্স ডি আছে, সো আমার কি হতেছে টু এক্স ডি আমার। সো জিনিসটা কি হতেছে বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু আমার টু এক্স ডি আসতেছে। এখন আমি যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমি বসাই, সেটা সূত্র কি ছিল, এ প্লাস বি এ মাইনাস বি। তো এখানেও সেম জিনিস হবে, আমি এখানে দিলাম বিপি বিপি প্লাস এপি ইন্টু বিপি মাইনাস এপি ইকুয়াল টু টু এক্স ডি। এখন আমি যদি এখানের বি পি প্লাস এপিকে বাম সাইডে নিয়ে যাই, তাহলে আমার আলটিমেটলি জিনিসটা কি হইতেছে বিপি মাইনাস এপি ইকুয়াল টু টু এক্স ডি ডিভাইডেড বাই বিপি প্লাস এপি। এখন দেখেন আমি যদি বলি ডি এর ভ্যালুটা, অর্থাৎ আমাদের যে ছোট হাতের ডি এর ভ্যালুটা, এই ভ্যালুটা যদি স্ক্রিনের থেকে অনেক অনেক ছোট হয়, অর্থাৎ এই দুইটার ডিস্টেন্স এবং স্ক্রিনের ডিস্টেন্স যদি অনেক অনেক ছোট হয়, সেই ক্ষেত্রে আমি এই ছোট হাতের ডিটাকে কিন্তু নেগলেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমার যেটা নেগলেক্ট করলে দুইটা কি হবে, যদি আমি এখানে এই ছোট ভ্যালুটা নেগলেক্ট করি, আপনারা একবার ছবিটার দিকে দেখেন, যদি এরকম হয় আমাদের যে ডি এর ভ্যালুটা এটা কনস্ট্যান্টলি কমতেছে, যখন কমতে থাকবে তখন কি হবে, এস ওয়ান এবং এস টু ভ্যালুটা একই দিকেই থাকবে। এখানে এস ওয়ানের ভ্যালুটা, এখানে যে এক্স ওয়ানের ভ্যালুটা এটা এই সাইডে আসতে থাকবে এবং এস টু এর ভ্যালুটাও এই দিকে আসতে থাকবে। তো তখন কি হবে, এই যে পি এর ভ্যালুটা, যে সরি এই পি এর ভ্যালুটা, এই পি এর ভ্যালুটাও আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে এবং নিচের দিকে আস্তে আস্তে তো আপনার এপি এবং এ ই এর ভ্যালু সমান হতে থাকবে। এপি এবং এপি এ ই এর দিকে কনস্ট্যান্টলি আসতে থাকবে, কখনো এটা কাছে আসবে না, বাট ওই দিকে আসতে থাকবে। মানে এ ই এর ভ্যালু কি, এই এর ভ্যালু হইতেছে ডি, তাই না, এই এর ভ্যালু হচ্ছে ডি, এবং বিপি এর ক্ষেত্রে সেম জিনিসই, বিপিও আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে এবং এট এ পয়েন্ট বিপি এর ভ্যালুটা ডি এর সমান হবে, অর্থাৎ স্ক্রিন থেকে যে ডিস্টেন্সটা, এখান থেকে এটার স্ক্রিন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা সমান হবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এপি এবং বিপি এই দুইটার ভ্যালু, এপি এবং এই বিপি এই দুইটার ভ্যালু ডি এর সমান হতে থাকবে, কনস্ট্যান্টলি ডি এর সমান হতে থাকবে, এবং এটা ডি এর কখনো অ্যাকচুয়ালি সমান হবে না। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা প্রিভিয়াসলি এইচএসসিতে হয়তো লিমিটে পড়ে আসেন যে এক্স টেন্ডস টু জিরো কোনো একটা শর্তের জন্য এক্স এর ভ্যালু কখনো জিরো হয় না, এক্স এর ভ্যালু কখনো জিরো হয় না, কিন্তু আমরা হিসেবে সুবিধার্থে বলি যে এক্স জিরোর কাছে যেতে থাকে, এক্স কনস্ট্যান্টলি জিরোর কাছে যেতে থাকে ভ্যালুটা, বাট আমরা তখন আর হিসেবে সুবিধার্থে এক্স ইকুয়াল টু জিরো ধরে নিই। তো এখানেও কাইন্ড অফ সিমিলার সিচুয়েশন, এখানে এপি এবং বিপি এর ভ্যালুটা কনস্ট্যান্টলি ডি এর সমান হতে থাকে, বাট কখনো ডি এর সমান হয় না, বাট পার্থক্যটা খুবই কম থাকার কারণে আমরা ধরে নিই এপি এবং সেটা এপি হবে, এপি এবং বিপি এর ভ্যালুটা, এপি এবং বিপি এর ভ্যালুটা ডি এর কাছাকাছি হবে। সো আলটিমেটলি আমার কি আসে এখানে বিপি মাইনাস এপি ইকুয়াল টু উপরে থাকতেছে আমার টু এক্স ডি টু এক্স ডি আমার এখানেও ডি প্লাস ডি, এখন দুইটা ডি কে যোগ করলে অবভিয়াসলি টু ডি আসে অ্যান্ড দেন এই টু কাটা যায়, তো আলটিমেটলি আমার আসতেছে এক্স ডি ডিভাইডেড বাই ডি। এখন দেখেন এই যে বিপি, এই বিপিটা এখান থেকে যে বি বিন্দু থেকে যে পি বিন্দুতে আসতেছে অ্যান্ড এ থেকে আসতেছে, এই দুইটা হইতেছে আলোর পথ, এস টু এর জন্য আলোর পথ অতিক্রান্ত পথ হচ্ছে বিপি এবং এস ওয়ানের জন্য আলোর অতিক্রান্ত পথ হচ্ছে এপি। তাহলে এই দুইটার জন্য, এই দুইটার বিপি মাইনাস এপি কি হবে, বিপি মাইনাস এপি অবভিয়াসলি এই দুইটার পথ পার্থক্য হবে, বিপি মাইনাস এপি এই উভয় সিচুয়েশনের জন্য তাদের পথ পার্থক্য। সো প্যাথ ডিফারেন্স আমরা বিপি মাইনাস এপিকে এদের প্যাথ ডিফারেন্স বলতে পারি এক্স ডি ডিভাইড বাই টি। এটাই হচ্ছে আমাদের ডেরিভেশনের প্রথম পার্ট। যদি আপনাকে বলে ডাবল স্লিটের থেকে
প্যাচ ডিফারেন্সটা প্রমাণ করে তাহলে এতটুকু করলেই এনাফ হবে। এখন যদি বলে প্যাচ ডিফারেন্স থেকে ফেজ ডিফারেন্স বের করো, আমরা ফেজ ডিফারেন্সের সূত্র জানি। এখন ফেজ ডিফারেন্সে এই জিনিসটা আপনাদের স্লাইডে বলা নেই, আপনারা এইচইসি হয়তো দেখে আসেন যে ফেজ ডিফারেন্সের সূত্র, ফেজ ডিফারেন্স হতেছে আমাদের 2 পাই ল্যামডা ইন্টু প্যাথ ডিফারেন্স। এখন আমাদের প্যাথ ডিফারেন্সের মান কত, ইন্টু প্যাথ ডিফারেন্সের মান হচ্ছে এক্স ডি ডিভাইডেড বাই ডি। যদি আপনাকে ফেজ ডিফারেন্স পর্যন্ত বের করতে বলে তাহলে এই জিনিসটাও বের করতে হবে। তো এতটুকু হতেছে আপনাদের নিউটনের নিউটন বলতেছে, এতটুকু হতেছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো এটার আরও এক্সটেনশন হইতে পারে, এটাকে আরও বড় কোশ্চেন করতে পারে, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, প্রথম পার্টটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জেসের জন্য। এখন ব্রাইট ফ্রিঞ্জেসটা কি, এখানে দেখেন আমি যখন ওয়েভলেন্থের কথা বলতেছিলাম, ইন্টারফারেন্স অফ লাইটের কথা বলতেছিলাম, তখন আলো যখন সুপার পজিশনে আসে তখন দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে আপনার এই স্ক্রিনে আপাতিত হওয়ার পরে তারা একটা উজ্জ্বল আলো সৃষ্টি করে, আরেকটা হইতেছে তারা উজ্জ্বল আলো সৃষ্টি না করে একটা ডার্ক একটা ফ্রিঞ্জ তৈরি করে বা ডার্ক খাঁজকাটা সৃষ্টি করে। তো আমরা এখন এই দুইটার কন্ডিশনটা শিখবো এই ইয়াংস ডাবল স্লিট প্রক্রিয়া থেকে। সো আমরা প্যাথ ডিফারেন্স কি পাইছি, প্যাথ ডিফারেন্স হতেছে এক্স ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি। আমি প্রিভিয়াসলি একটা কাজ করতাম যে দুইটা ডি এর মতো কনফিউজ হওয়ার জন্য আমি এখানে এটাকে ডি ধরতাম না, আমি তখন এটাকে এক্স এ ধরতাম, এক্স এ ডিভাইডেড বাই ডি। এখন আপনাদের কোর্স যদি অ্যালাউ করে দেন আমি সাজেস্ট করবো এটা করতে, নইলে জিনিসের সূত্রে কনফিউশন হতে পারে। এখন পাথ ডিফারেন্স এক্স ডি ডিভাইডেড বাই ডি, এটা একটা ওয়েভলেন্থের পূর্ণ সংখ্যার গুণিতকের সমান হয়। অর্থাৎ ওয়েভলেন্থ যদি ল্যামডা হয় দেন এটা এন ইকুয়াল, যেখানে এন এর ভ্যালু 0 থেকে 1 2 3 এরকম যে কোনো একটা ভ্যালু আসতে পারে। এখন আমি যদি এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করি সেক্ষেত্রে কি হবে, এক্স এর ভ্যালু যদি বের করি আমার এখানে ছোটতে বড়তে ডিটা ওই সাইডে যাবে, গুণ অবস্থা থাকবে। তো এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। এখন যদি আমার এই ইয়ার ক্ষেত্রে ইকুয়েশনের ক্ষেত্রে আমার এন এর ভ্যালুটা কি, এন এর ভ্যালুটা হইতেছে যে এত সংখ্যক ব্রাইট ফ্রিঞ্জটা হইতেছে। সো এখানে যদি প্রথম ব্রাইট ফ্রিঞ্জের জন্য এন এর ভ্যালু 1 হবে, দ্বিতীয় ব্রাইট ফ্রিঞ্জের জন্য এন এর ভ্যালু 2 হবে। তো এখন আমি যদি 0 সংখ্যক ব্রাইট ফ্রিঞ্জ বলি সেক্ষেত্রে এন এর ভ্যালু কত হবে, সেক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু অবভিয়াসলি 0 আসবে, যেহেতু 0 দ্বারা গুণ আছে। যদি আমার এন এর ভ্যালু 1 হয় সেই ক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট ডি। যদি আমার এন এর ভ্যালু 2 হয় সেক্ষেত্রে আমার কি হবে, 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। 3 হলে একইভাবে আমার জাস্ট এখানে 3 থাকবে, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। এখন আমাদের কাজ হচ্ছে যে এটার পার্থক্যটা বের করা, যে এই দুইটা ডিস্টেন্সে এই দুইটা কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করা। সো আমি যদি এখানে এটাকে x2 ধরি, x2 অর্থাৎ যখন n এর ভ্যালু 2, এবং এটাকে যদি x3 ধরি যখন n এর ভ্যালু 3, তখন কি হইতেছে, বা এখানটাকে আমি ধরলাম x1। এখন দেখেন আমি যদি x2 মাইনাস x1 করি সেক্ষেত্রে আমার ভ্যালুটা কি আসতেছে, 2 ল্যামডা ডি, x2 এর জন্য 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি মাইনাস এখানে জাস্ট ল্যামডা ডি ডিভাইড বাই ছোট হাতের ডি। তো আমি যদি এটাকে বিয়োগ করি অবভিয়াসলি আমার জাস্ট আসবে ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। তো এটাই হচ্ছে আমার ইয়ার ভ্যালু, দুইটা কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের ডিস্টেন্সের ভ্যালুটা। তো এখন আমার সেমভাবে আমাদের ডার্ক ফ্রিঞ্জেসেও বের করতে হবে। ডার্ক ফ্রিঞ্জেসটা এখন আমরা বের করব। আচ্ছা, কন্ডিশন ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে যদি এক্স ডি ডিভাইড বাই এন ল্যামডা হয় সেক্ষেত্রে এটা ব্রাইট ফ্রিঞ্জেস, এন এর ভ্যালুটা একটা পূর্ণ সংখ্যা যেমন 0 1 2 এরকম। ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে কি হয়, ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে যখন এন এর ভ্যালুটা একটা অড সংখ্যা হয় কিংবা বিজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে সেটা একটা, ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে যেটা হয়, ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে যদি এন এর ভ্যালুটা বা ল্যামডার সাথে যে সংখ্যাটা গুণিতক থাকবে সেই সংখ্যাটা যদি একটা বিজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে। সো এখন আমি যদি লিখি এক্স ছোট হাতের ডি ডিভাইড বাই বড় হাতের ডি ইকুয়াল টু, যেহেতু একটা অড নাম্বারের সংখ্যা আমরা কি জানি, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ল্যামডা। তো এটা হইতেছে ডার্ক ফ্রিঞ্জেসের কন্ডিশন। এখন এখান থেকে আমরা তো এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করি সেই ক্ষেত্রে 2n এক্স এর ভ্যালু যদি আমরা করি এখানে 2n প্লাস 1 তার মতোই, আচ্ছা এখানে আমরা ব্রেকেটে দিলে মনে হয় বেটার হয়, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ল্যামডা তার মতোই থাকবে। অ্যান্ড ছোট হাতের ডিটা যেটা আছে এখানে যে বড় ডি এটা এখানে আসবে যখন গুণ অবস্থায় হবে, অ্যান্ড ছোট হাতের ডিটা অবভিয়াসলি ভাগ আসবে। সো আলটিমেটলি আমি যেটা গুছিয়ে লিখি, দেন 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বড় হাতের ডি ডিভাইডেড বাই 2 ছোট হাতের ডি। এখন এটা হচ্ছে আমার ডার্ক ফ্রিঞ্জেসের ক্ষেত্রে। এখন আমার যদি এন এর ভ্যালু 0 হয়, এর আগের বার এন এর ভ্যালু 0 হওয়ার কারণে কিন্তু আমার এক্স এর ভ্যালু 0 হয়ে গেছিল,
এক্স এর ভ্যালু 0 হয়ে গেছিল, কিন্তু এবার কিন্তু এক্স এর ভ্যালুটা 0 হবে না। এখানে এক্স এর ভ্যালুটা কি হবে, তখন আমার ল্যামডা ডি যদি আমার 0 আসে, দেন এখানে 1/2 আসবে, জাস্ট ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। এক্স সরি, ওকে, সো এক্স এর ভ্যালু যদি আমার 0 হয়, সরি এন এর ভ্যালু যদি আমার 0 হয়, এক্স এর ভ্যালু না, এন এর ভ্যালু যদি 0 হয়, সেক্ষেত্রে আমার এক্স এর ভ্যালুটা আসবে, এখানে 0 ইয়াতে, দেন ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। যদি আমার এন এর ভ্যালুটা 1 থাকে, সেই ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু কি আসতেছে, সেই ক্ষেত্রে আমি এখানে 1 বসাতেছি, দেন 2 ইন্টু 1, দেন 3/2 ডিভাইডেড 3/2 ইন্টু ডি, সরি ল্যামডা ডি, 3/2 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট ডি। আবার এক্স এর এন এর ভ্যালু যদি আমি 2 আনি, সেই ক্ষেত্রে কি হইতেছে, সেই ক্ষেত্রে আমার এখানে আসবে আলটিমেটলি এটা 5/2 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট ডি। সো এখন যদি আমি এই দুইটা পার্থক্য বের করতে চাই, যে এন সংখ্যক 2 এর জন্য এবং দুইটা কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের মধ্যে যদি আমি পার্থক্যটা বের করতে চাই, অর্থাৎ x2 মাইনাস x1 এর পার্থক্য বের করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি আসতেছে 5/2 ইন্টু ল্যামডা বাই ডি, আমি ল্যামডা ডি বাই ডি দুটো কমন নিতে পারি, ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি কমন নিলাম। সো আলটিমেটলি আমার বিয়োগ কি হতেছে 5/2 মাইনাস 3/2। সো আমার রেজাল্টটা কি আসতেছে, ল্যামডা ডি বাই 2, ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি বাই 2। এই দুইটা বিয়োগফল বাই দ্য ওয়ে ইনটু 1 আসে, সো 1টা আর তো আর আলাদা করে লেখার দরকার নেই। এটাই হচ্ছে আমার ডাবল স্লিটের জন্য CO2 এর যে ইয়াটা, আমাদের এখানে আইদার প্যাচ ডিফারেন্স বলতে পারে, অথবা আমাদেরকে বলে দিতে পারে যে ব্রাইট ফ্রিঞ্জেসের জন্য কন্ডিশনটা বের করা, অথবা ডার্ক ফ্রিঞ্জেসের জন্য কন্ডিশনটা বের করা। এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জেসের জন্য, এটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জেসের জন্য। তো এটা ছিল, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা CO2। এখন আমরা আরেকটা CO2 দেখবো, যেটা ইম্পর্টেন্ট অ্যান্ড এটার মতো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, সেটা হচ্ছে নিউট্রনস রিং এর CO2। নিউটনিয়ান রিং হচ্ছে এমন একটা ফেনোমেনা যেখানে আলো তার সোর্স থেকে প্রডিউস হওয়ার পরে সে বারবার সে কনস্ট্যান্টলি 2বার রিফ্লেক্ট হয়। একবার রিফ্লেক্ট হচ্ছে এই গ্লাস প্লেনের জন্য, মনে করেন এই সোর্স থেকে আলোটা আসতেছে, এখান থেকে আলোটা আসার পরে এই যে গ্লাস প্লেনটা আছে, এই গ্লাস প্লেনের জন্য সে একবার রিফ্লেক্ট হয়ে সে কনভেক্স লেন্স না, সে এই লেন্সটার জন্য একটা স্ফেরিক্যাল লেন্সের দিকে সে আসে, অ্যান্ড দেন এখান থেকে স্ফেরিক্যাল লেন্স থেকে আবার রিফ্লেক্ট হয়ে সে আবার বিপরীত দিকে যায়, এই গ্লাস লেনের কাছে আসে, অ্যান্ড দেন এখান থেকে সে কিছু পরিমাণ আলো রিফ্লেক্টেড হয়ে মাইক্রোস্কোপের কাছে আসে, এবং যার কারণে আমরা এই আলোটাকে দেখতে পারি। এখন এই যে আলোটা প্রথমবার যখন রিফ্লেক্ট হয়ে এই বরাবর আসতেছে, দেন দ্বিতীয়বার রিফ্লেক্ট হয়ে আবার এই বরাবর ফেরত যেতেছে, এই 2বার রিফ্লেক্ট হওয়া আলোটা কোহেরেন্ট হয়, এবং যখন এই দুইটা আলো কোহেরেন্ট হয়, যার কারণে আমরা এখানে কি দেখছিলাম যে আলো যখন এরকম কোহেরেন্ট হয়, তখন আমাদের এখানে ব্রাইট ফ্রিঞ্জেস এবং ডার্ক ফ্রিঞ্জেস তৈরি হয়। তো এখানেও সেম জিনিসটা তৈরি হয়, যে একটা ব্রাইট ফ্রিঞ্জেস কিন্তু ডার্ক ফ্রিঞ্জেস তৈরি হয়, কিন্তু এই ব্রাইট ফ্রিঞ্জেস এবং ডার্ক ফ্রিঞ্জেসগুলো নর্মালি যেরকম হয় সেরকম না, এখানে একটা রিং শেপের তৈরি হয়, যার কারণে এটাকে নিউটনস রিং এক্সপেরিমেন্ট বলা হয়, যেখানে রিং শেপের এরকম ব্রাইট ফ্রিঞ্জেস এবং ডার্ক ফ্রিঞ্জেস তৈরি হয়। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইয়াটা বের করা, এখানে যে আলোটা আছে সেই আলোর ল্যামডার মানটা বের করা বা ওয়েভ লেন্থের মানটা বের করা। এখন এই লেন্সটাকে যদি আমরা একটা বৃত্তের কাটা অংশ ভাবি, মনে করেন এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের একটা কাটা অংশ হইতেছে এই স্ফেরিক্যাল লেন্সটা। সেই ক্ষেত্রে আমি পুরোটা একটা বৃত্ত আঁকতেছি, এখান থেকে এই বৃত্ত আঁকার পরে আমার বৃত্তের কেন্দ্র থেকে এই পয়েন্ট পর্যন্ত, কেন্দ্র থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি আর ধরলাম, এবং এখানের এই যে কনভেক্স লেন্সের থিকনেস আছে বা এয়ার ফ্রেম যেটাকে বলা হয়, সেটার থিকনেসের ভ্যালু আমি টি ধরতেছি। সো তার যে টোটাল ব্যাসার্ধ এখান থেকে এতটুকু হইতেছে আর, কিন্তু যেহেতু তার অতটুকু থিকনেস আছে, সেই থিকনেসটাকে যদি আমি করতে চাই, ডিসকন্টিনিউ করতে চাই, তার মানে আমার অতটুকু ডিস্টেন্স আসবে আর মাইনাস টি। এখানে আপনি ভাবতে পারেন এটা হইতেছে সেই বৃত্তের কাটা অংশটা, যেখানে এটা হচ্ছে তার ব্যাসার্ধটা, এবং এতটুকু অংশ যেহেতু তার থিকনেস, সো এতটুকু অংশ তার থিকনেস, তাহলে এখান থেকে আমি ডিস্টেন্সটাকে আর মাইনাস টি ধরতেছি, এবং এখান থেকে ছোট একটা আর আরেকটা ডিফারেন্ট ভ্যালু, এটা আপাতত আমাদের লাগবে না। এখন আমরা এই ভ্যালুটার জন্য ল্যামডার মানটা বের করব। এখন দেখা গেছে যে নিউটনিয়ান রিংয়ের ক্ষেত্রে যে ব্রাইট ফ্রিঞ্জেস ইয়াটা আসে, সেটার সূত্রটা কিছুটা এরকম হয়, n প্লাস, আমরা প্রিভিয়াসলি যেই ব্রাইট ফ্রিঞ্জেস এবং ডার্ক ফ্রিঞ্জেসের সূত্র দেখছি, এটার সাথে কিন্তু সেটা ডিফারেন্ট হবে, সেটা কনফিউজ করা যাবে না, এখানে ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। n প্লাস হাফ ল্যামডা, এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের জন্য এই সূত্রটা পাওয়া যায় নিউটনিয়ান রিংয়ের ক্ষেত্রে, এটা অ্যাগেইন নিউটনিয়ান রিংয়ের ক্ষেত্রে। এখন দেখা গেছে এই ভ্যালুটা 2 নিউ 2 এর
টু নিউ টি এর সমান হয়, টু নিউ টি এর সমান হয়। এখানে নিউটা কি, এখানে নিউটা হইতেছে যেই মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটা করতেছি সেই মাধ্যমের রিফ্লেকটিভ ইন্ডেক্সের ভ্যালু, সরি, সেই মাধ্যমে রিফ্লেকটিভ ইন্ডেক্সের ভ্যালু। সো ব্রাইট ফ্রিঞ্জের ভ্যালুটা আমরা টু নিউ টি ইকুয়াল টু এন প্লাস হাফ ল্যামডা হয়। আবার যখন ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে আমরা বের করতে চাই সেই ক্ষেত্রেও সেম জিনিস হয়। ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে এখানে সূত্রটা হবে এন ল্যামডা। এগেইন আমাদের প্রিভিয়াসলি আমরা যে ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জের সূত্র দেখছি সেটার সাথে এটা কনফিউজ করা যাবে না, এখানে এটা ভিন্ন একটা সূত্র। সো এখানে হইতেছে টু নিউ টি প্লাস এন প্লাস হাফ ল্যামডা ব্রাইট ফ্রিঞ্জের জন্য, এবং এটা হইতেছে ডার্ক ফ্রিঞ্জের জন্য। এখন আমি 1 নং সমীকরণ এবং এটাকে 2 নং সমীকরণ ধরলাম। 1 নং সমীকরণ থেকে আমি যে কাজটা করবো, এখন আমি এটার নিউ এর ভ্যালুটা বের করব। এখন 1 নং সমীকরণ থেকে যদি আমি টি এর ভ্যালুটা বের করবো, টি আমি জাস্ট টু নিউটাকে জাস্ট ডিরেক্টলি এই পাশে নিয়ে আসতে পারতেছি। সো 1/2 নিউ, আপনারা চাইলে জিনিসটা অন্যভাবে লিখতে পারেন, আমি আমার সুবিধার্থে এভাবে লিখতেছি। আচ্ছা, এখানে আমরা ডিরেক্টলি ল্যামডাও লিখে দিতে পারি, ল্যামডা বাই টু নিউ এন প্লাস হাফ। এবং 2 নং সমীকরণের জন্য, এটা হচ্ছে 1 নং সমীকরণের জন্য। এখন আমি যদি 2 নং সমীকরণের জন্য টি এর মানটা বের করি, সেই ক্ষেত্রে সেম জিনিস হবে, আমার টি ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইডেড বাই 2 নিউ। তো এটাকে আমি 3 নং সমীকরণ ধরলাম, অ্যান্ড দেন এটাকে আমি 4 নং সমীকরণ ধরলাম। আপনারা চাইলে একবারও ওটা করতে পারেন, জাস্ট এখান থেকে ডিরেক্টলি টি এর মানটা বের করে দেন ওটাকে 1 নং 2 নং সমীকরণ ধরতে পারেন, আই গেস এটা বিষয় না। এখন দেখেন এই বৃত্তের জন্য, এই বৃত্তের মধ্যে আমি কি বলছি, এতটুকু হতেছে এই বিন্দু থেকে এটা হতেছে কি আমার ব্যাসার্ধের সমান, আর ভ্যালু বৃত্তের ব্যাসার্ধের সমান, এবং ও থেকে ডি এর অংশটাও আর, কিন্তু ওই যেখানে এখানে একটা থিকনেসের ভ্যালু আছে, যার কারণে আমরা এখানে আর মাইনাস টি ভ্যালুটাকে নিব, আর মাইনাস টি ভ্যালুটাকে নিতেছি। আর এখান থেকে এতটুকু যদি আমরা ডায়ামিটার ধরি, ডিএনটাকে এই সমান ডায়ামিটার ধরি, এবং এটা যদি ইডি যদি ডায়ামিটারকে 2 ভাগে ছেদ করে, সেই ক্ষেত্রে এই ডায়ামিটার ও থেকে এ এর ভ্যালু কী হবে, সরি ও না, আমরা এই ভ্যালুটাকে সি ধরলাম, সি থেকে এর ভ্যালুটা কী হবে, ডিএন ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করি, আমরা এখানে এটার ভ্যালু হইতেছে আর, ও ডিএন এর ভ্যালু হইতেছে আর মাইনাস টি, এবং সি থেকে এর ভ্যালু হইতেছে ডিএন বাই 2। সেই ক্ষেত্রে আমি যদি পিথাগোরাসের সূত্র ইউজ করি, তখন আমার কি হইতেছে বিষয়টা দেখেন। সো ডিএন স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, আমার ডিএন স্কোয়ার বাই হইতেছে ভূমি, সো ভূমি প্লাস লম্ব স্কোয়ার, লম্ব ভ্যালুটা কত আমার আর মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমি যদি অতিভুজ দিই, অতিভুজ হচ্ছে আমার আর, সো ইকুয়াল টু আর স্কোয়ার। এখন আমি জাস্ট এখানে নর্মালি এ মাইনাস বি এই স্কোয়ার সূত্র বসাই দিতে পারি, ডিএন স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস আর স্কোয়ার মাইনাস 2RT প্লাস আর স্কোয়ার, সরি প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে এই আর স্কোয়ার এবং এই আর স্কোয়ার অবশ্যই কাটাকাটি যায় দুই সাইড থেকে, সো এখান থেকে আর স্কোয়ারটা কাটাকাটি যায়, অ্যান্ড দেন আমি এখান থেকে ডিএন স্কোয়ার ডিভাইডেড বাই 4 আনতে পারি। এখন দেখেন এই যে টি স্কোয়ারের ভ্যালু, টিটা কি, টিটা হতেছে এয়ার, আমার আমি যে লেন্সটা ইউজ করতেছি তার থিকনেসটা, তাই না? সো এই টি এর ভ্যালুটা এমনি অনেক ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র একটা ভ্যালু হয়। সো তখন টিটাকে আমি আরও স্কোয়ার করতেছি, তখন এই জিনিসটা অনেক অনেক বেশি ক্ষুদ্র হয়ে যায়। তো এখন এত ছোট একটা ভ্যালুকে আমরা চাইলে নেগলেক্ট করতে পারি, চাইলে আমরা কাউন্ট নাও করতে পারি। সো এখানে আমি সেটাই করবো, যে টি এর ভ্যালু যেহেতু খুবই খুবই ছোট, সেজন্য আমি টি এর ভ্যালুটাকে নেগলেক্ট করতেছি। আপনারা চাইলে সাইড নোট দিয়ে দিবেন এখানে, অ্যান্ড দেন এখানে কি হচ্ছে মাইনাস টু আর টি ইকুয়াল টু, এখানে আর স্কোয়ার কাটা গেছে, সো এখানে আমার ডান সাইডে থাকবে 0। এখানে টি এর ভ্যালুটা যেহেতু অনেক অনেক ক্ষুদ্র একটা ভ্যালু, স্কোয়ার করলে আমার আরও বেশি ক্ষুদ্র একটা ভ্যালু পাবো, যার কারণে আমি এখানে ইগনোর করতেছি। তো আমার আলটিমেটলি ডি এন স্কোয়ারের ভ্যালু কী আসে, আমি এখানে 2RT কে এই সাইডে নিয়ে আসলাম, অ্যান্ড দেন 2RT কে এই সাইডে আনার পরে 4 দ্বারা আমি এখানে গুণ করলাম, সেক্ষেত্রে আমার 4 2 8, সো 8RT। সো এটা হচ্ছে আমার ডিএন স্কোয়ার ইকুয়াল টু এই ডিএন স্কোয়ারের ভ্যালুটা আমি পেলাম 8RT। এখন আমি এটাকে আমার কত 4 নং ইকুয়েশন ছিল, 4 নং ইকুয়েশন থেকে আমি 5 নং ইকুয়েশন ধরলাম। এখন আমি এখানে যে টিটা আছে, এই 5 নং এর টিতে আমি 3 এবং 4 নাম্বার থেকে যে টি এর ভ্যালুটা পাইছি ডার্ক ফ্রিঞ্জেস এবং ব্রাইট ফ্রিঞ্জেসের জন্য, আমি সেই ভ্যালুটা এখানে বসাই দিব। সো এখন আমি এখান থেকে টি এর ভ্যালুটা বসাবো। টি এর ভ্যালুটা আমার ব্রাইট ফ্রিঞ্জের জন্য কত, ল্যামডা বাই 2 নিউ ইন্টু n প্লাস হাফ। সো আমি যদি এখানে এটা বসাই দিই, ডিএন স্কোয়ার ইকুয়াল টু 8, আর তার মধ্যেই থাকবে, আর এখানে আমি টি এর ভ্যালুটা বসাইতেছি। সো টি এর ভ্যালু ছিল ল্যামডা ডিভাইডেড বাই 2 নিউ ইন্টু n প্লাস হাফ এখন আমি এখানে 2 এবং এখানে 2টাকে আমি কাটাকাটি করতে পারি, সেক্ষেত্রে কি হবে আমার 4। সো 4 ল্যামডা আর
আপনার চাইলে একবারও লিখতে পারেন, অ্যাকচুয়ালি এটাকে একবারে লিখে দিলেই হয়, এত আপনি প্রমাণটা এমনি বড়, তো সেই ডিটেলসে লিখতে অনেক বেশি সময় নষ্ট হতে পারে। সো 4 ল্যামডা আর ইকুয়াল টু নিউ। এখন এটা আমি ব্রাইট ফ্রিঞ্জের এনতম ব্রাইট ফ্রিঞ্জের জন্য আমি এই ভ্যালুটা পাই, যেটাকে আমি 6 নং ধরলাম, এটা আমার সামনে লাগতে পারে। এখন আমার এনতম ব্রাইট ফ্রিঞ্জের জন্য আমার এতটুকু আসে। এখন আমি যদি এন প্লাস এম তম ভ্যালুর জন্য বের করতে পারি, আমার এনতম ব্রাইট ফ্রিঞ্জের জন্য যদি এরকম হয়, এন প্লাস এম, এখানে এন প্লাস এমটা কি, মনে করেন আপনার কাছে একটা ভ্যালু আছে 5, তাহলে আপনার এন এর ভ্যালু হতে পারে 2, এন এর ভ্যালু হতে পারে 2 এবং এম এর ভ্যালু হতে পারে 3, এন এর ভ্যালু হতে পারে 3। সেই ক্ষেত্রে আমার এন প্লাস এম তম ব্রাইট ফ্রিঞ্জের জন্য ভ্যালুটা কি হবে? সো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে এন এর জায়গায় জাস্ট একটা এম যুক্ত হবে, আর কিছুই না। ডিএন স্কোয়ার ইকুয়াল টু 4 ল্যামডা আর ডিভাইডেড বাই নিউ, এবং আমার এখানে ভ্যালুটা কি আসছে, এন প্লাস হাফ। এটা হইতেছে আমার এন প্লাস এম তম ব্রাইট ফ্রিঞ্জের জন্য। এখন আমি সেম কাজ করব বাট ডার্ক ফ্রিঞ্জের জন্য, এন তম ডার্ক ফ্রিঞ্জের জন্য এবং এন প্লাস এম ডার্ক ফ্রিঞ্জের জন্য। এখন আমি আগের বারের মতনই ডিএন এর ভ্যালুটা ডিএন এইটার মধ্যে 5 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমি এই 4 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটা বসাবো। সেই ক্ষেত্রে ডিএন স্কোয়ার ইকুয়াল টু 8 আর টি, ডিএন স্কোয়ার ইকুয়াল টু 8 আর, এখন টি এর ভ্যালুটা আমি যেহেতু বসাইতেছি, টি এর ভ্যালু এখানে কি আছে, এন ল্যামডা ডিভাইডেড বাই 2 নিউ, এন ল্যামডা ডিভাইডেড বাই 2 নিউ। এখানে যদি আমরা দেখি আমার 2 এবং 8 কাটাকাটি যেতেছে, এখানে আমার 2 এবং 8 কাটাকাটি করে আমার 4 আসতেছে। সো আমি এটা একবারই লিখে দিলাম, আমার 4 আসতেছে, 4 আর এগেইন এটা হইতেছে আমার এনতম ডার্ক ফ্রিঞ্জের জন্য, এনথ ডার্ক ফ্রিঞ্জের জন্য। সো এখন আমি যদি এন প্লাস এম তম ডার্ক ফ্রিঞ্জের জন্য বের করতে চাই, এখন এন প্লাস এম এর জন্য ডিএন স্কোয়ার প্লাস আমার এখানে জাস্ট 4r ইন্টু এন প্লাস এম ল্যামডা ডিভাইডেড বাই নিউ, এটা হইতেছে আমার ডার্ক ফ্রিঞ্জের জন্য, কিন্তু এটা হইতেছে এন প্লাস এন টিএইচ ডার্ক ফ্রিঞ্জের জন্য। সো আমি এই ইকুয়েশনটাকে 7 5 6 এখানে 7 নাম্বার ইকুয়েশন, তো এটাকে আমি 8 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটাকে 8 অ্যান্ড দেন এটাকে আমি 9 নাম্বার ইকুয়েশন ধরলাম। এখন আমার কাজ হইতেছে এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমি যদি বিয়োগ করি, সেই ক্ষেত্রে আমার সেখান থেকে আমার মেইন যে টার্গেট ছিল ল্যামডার মানটা, সেটা আমি বের করতে পারবো। ওকে, সো ডিএন প্লাস এম হবে, এটা ডিএন প্লাস এম, এটাও ডিএন প্লাস এম এর জন্য। সো ডিএন প্লাস এম স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার। তো এখান থেকে আমার এন প্লাস এন এর ভ্যালুটা যদি আমি লিখি 4r, এখানে এন প্লাস ল্যামডা আছে, বাট আমি জিনিসটাকে পুরোপুরি ভেঙে দিলাম। সো 4n প্লাস এন 4r এন ল্যামডা প্লাস 4r, এটা কেন করলাম আপনারা এখনই বুঝবেন, 4r এম ল্যামডা ডিভাইডেড বাই নিউ। আর এখানে আমার কি আসতেছে, এখানে আসতেছে আমার মাইনাস 4 আর এন ল্যামডা, এখানেও ডিভাইডেড বাই নিউ। এখন আমি যদি এখানে নিউটাকে লসাগু নেই, ডিএন প্লাস এম স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি এখানে নিউটাকে লসাগু নেই, তাহলে আমার কি হইতেছে দেখেন, এখানে 4n আর ল্যামডা এবং এখানে 4n আর ল্যামডা দুইটাই কিন্তু আসতেছে, এবং এখানে এটা মাইনাসে যেহেতু আছে, তার মানে এটা এবং এটা কাটাকাটি যাবে, তাই না? সো আমি যদি এভাবে লিখি 4n ল্যামডা আর প্লাস 4m ল্যামডা আর মাইনাস 4n ল্যামডা আর। সো আমার এই দুইটা এখানে কাটাকাটি যেতেছে এবং আমার আলটিমেটলি ভ্যালুটা আসতেছে 4m ল্যামডা আর। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হইতেছে এখানে ল্যামডার মানটা বের করা। সো আমি ল্যামডা নিউ, আর এখানে তার মতোই থাকবে ডিএন প্লাস এম স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার। সেই ক্ষেত্রে আমি নিউটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসতে পারি, অ্যান্ড দেন 4m আরটাকে ওই পাশে আনতে পারি। সো ল্যামডা ইকুয়াল টু আমার এখানে ডিএন, এখানে এই নিউটা যেহেতু এই সাইডে আসবে, তার মানে এটার সাথে গুণ অবস্থায় থাকবে। সো নিউ ইন্টু ডিএন প্লাস এম স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার ডিভাইডেড বাই আমার এখানে 4m আর আসতেছে, 4m আর। এখন আমরা কি করতেছি, আমাদের এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা আমরা বাতাসের মাধ্যমে করতেছি, এয়ার মিডিয়ামে করতেছি। এখন এয়ারের মধ্যে আমাদের যে রিফ্লেকটিভ ইন্ডেক্সের ভ্যালু, সেটা অ্যারাউন্ড 1.00 সামথিং কিছু একটা হয়। সো যদি আমি এই ভ্যালুটাকে আমাদের হিসেবে সুবিধার্থে
হিসাবে সুবিধা হচ্ছে যদি আমি রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ভ্যালু 1 নেই, সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে 1টা বসা দিতে পারি। তাহলে আমার কি হতেছে ল্যামডার ভ্যালু, তাহলে আমার আসছে dn প্লাস n স্কোয়ার মাইনাস dn স্কোয়ার ডিভাইডেড বাই 4mr। এখন আপনাকে যদি আর এর ভ্যালুটা বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আরটাকে এই সাইডে আনবেন আর ল্যামডাকে এই পাশে আনবেন, সেই ক্ষেত্রে হয়ে যাবে। এবং এটাই হচ্ছে আমাদের নিউটনের রিংয়ের মাধ্যমে কোনো একটা আলোর তরঙ্গের মান বা ল্যামডার মানটা বের করা। যদি আমাদের ব্যাসার্ধের মানটা বের করতে বলে তাহলে জাস্ট এই সাইডে নিয়ে আসবেন আর ল্যামডাকে এই সাইডে। তো এটাই ছিল আমাদের নিউটনিয়ান রিংয়ের ইয়াটা, ডেরিভেশনটা খুবই ইম্পর্টেন্ট, একটু কমপ্লিকেটেড, বারবার প্র্যাকটিস করলে সম্ভবত এটা আয়ত্তে আসবে। এছাড়া এখান থেকে যদি CO2 তে কোশ্চেন আসতে পারে বা CO1 এর কোশ্চেন আসতে পারে যে এয়ারফ্রেমটা কেন ইউজ করা হয়, এয়ারফ্রেমের ইম্পর্টেন্সটা কি। তো এটা আপনারা স্লাইড থেকে দেখতে পারেন, তেমন কিছু কমপ্লিকেটেড কিছু না, জাস্ট রিডিং পড়লে আপনারা বুঝবেন কেন ইউজ হয়। তো এখন আমরা নতুন একটা টপিক দেখব, সেটা হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আলোর কনস্ট্যান্টলি চারোদিকে ভাইব্রেট হওয়ার বদলে বা ইলেকট্রোম্যাগনেটিক আলোর যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন আছে সেটা চারোদিকে ছড়ায় হওয়ার বদলে যেটা হয় যে সেটা একটা সিঙ্গেল প্লেন বরাবর হয়। ফর এক্সাম্পল, আমরা যখন ভাবি আনপোলারাইজড লাইটটা কি আমি একবার বলি, সেক্ষেত্রে বুঝবেন। মনে করেন আলোর প্রপাগেশন বা বিস্তারটা এই বরাবর। এখন আলোটা যখন এইখান থেকে এই বরাবর বিস্তার হইতেছে, তার যে অসিলেশন, এই অসিলেশনটা চারোদিকে ছড়ায় হইতেছে। একটা এই বরাবর থাকতেছে অসিলেশনটা, এই বরাবর এরকম বিভিন্ন চারোদিকে প্রতিটা দিকে ছড়ায় হইতেছে। এখন পোলারাইজেশন কি? পোলারাইজেশন হইতেছে এই যে আলোটা চারোদিকে সকল প্লেনের দিকে ভাইব্রেট হয়ে আসতেছে, তাকে এমন একটা প্রসেসের মধ্যে নেওয়া যে প্রসেসের মাধ্যমে আলোটা কি হবে, আলোর প্রপাগেশনের দিকে থাকবে, কিন্তু সে জাস্ট একটা সিঙ্গেল প্লেন বরাবর ভাইব্রেট করবে, একটা সিঙ্গেল বরাবর তার অসিলেশন হবে, সেটা এই বরাবর হতে পারে, সে এই বরাবর হতে পারে। তো এখানে এটা হইতেছে আনপোলারাইজ লাইট, যেটা চারোদিকে আমাদের ভাইব্রেশন হইতেছে। এবং পোলারাইজ লাইট হইতেছে এটা, যেখানে আলোটা শুধুমাত্র একটা পার্টিকুলার প্লেন বরাবর বা প্যারালালি, এখানে যেরকম প্যারালালি হইতেছে সেই বরাবর আলোটা প্রপাগেট হইতেছে বা ভাইব্রেট করতেছে, সেটাকে আমরা পোলারাইজ লাইট বলি। এখন পোলারাইজেশন হইতেছে এই আলোকে চারোদিকে ছড়ানো প্রতিটা প্লেনে, এরকম একাধিক প্লেনে যখন সে ভাইব্রেট করতেছে, সেটাকে কনভার্ট করে একটা সিঙ্গেল প্লেনে ভাইব্রেট করানো, সেটাই হইতেছে পোলারাইজেশন। সো সংজ্ঞাটা আমরা একবার দেখি। দ্য প্রসেস বাই উইচ লাইট ওয়েভস, এখানে লাইট ওয়েভস বলা হচ্ছে লাইট ওয়েভস ভাইব্রেটিং ইন ডিফারেন্ট প্লেনস বলতে এখানে চারোদিকে যে ছড়ায় হইতেছে সেটাকে বোঝাচ্ছে, ক্যান বি মেড টু ভাইব্রেট ইন আ পার্টিকুলার প্লেন ইজ কল্ড পোলারাইজেশন অফ লাইট। তো এখানে জাস্ট একটা সিঙ্গেল প্লেন বরাবর এটা ভাইব্রেট হইতেছে। সো এটা হচ্ছে পোলারাইজড লাইট, এবং এতটুকু অংশ হইতেছে পোলারাইজড লাইট। এখন আমরা প্লেন অফ ভাইব্রেশন দেখবো অ্যান্ড প্লেন অফ পোলারাইজেশন দেখবো। প্লেন অফ ভাইব্রেশন হইতেছে যে আলোর ওয়েভগুলা, আলোর যে পার্টিকেলগুলা থাকে, সেই পার্টিকেলগুলা যেই প্লেনে ভাইব্রেট করতেছে তাকে আমরা প্লেন অফ ভাইব্রেশন বলা হয়। সো দ্য প্লেন ইন উইচ দ্য পার্টিকেলস অফ দ্য লাইট ওয়েভ ভাইব্রেট ইজ কল্ড প্লেন অফ ভাইব্রেশন। এখন মনে করেন আপনার এখান থেকে আলোটা পোলারাইজ হইতেছে ক্রিস্টালের কারণে, তো সেখান থেকে আলোটা কি হইতেছে, এতটুকু অংশে যেখানে আলোটা ভাইব্রেট করতেছে, আলোর পার্টিকেল ভাইব্রেট করতেছে, সেই অংশটাকে আমরা প্লেন অফ ভাইব্রেশন বলতেছি। প্লেন অফ পোলারাইজেশন হইতেছে এই সারফেসের, এই প্লেন অফ ভাইব্রেশনের যেই প্লেনটা আছে তার এক্স্যাক্টলি 90 ডিগ্রি বরাবর বা নর্মাল টু দ্য প্লেন অফ ভাইব্রেশনের যে অংশটা, যেই যে প্লেনটা এক্সিস্ট করে, তার সেই প্লেনটাকে আমরা প্লেন অফ পোলারাইজেশন বলতেছি। তো নর্মাল টু দ্য সারফেস অফ ভাইব্রেশন জিনিসটা কি, আমরা প্রিভিয়াসলি দেখে আসছি যে নর্মাল টু দ্য সারফেস বলি, বা এখানে নর্মাল টু দ্য প্লেন অফ ভাইব্রেশন বলতেছে। মনে করেন এটা যদি আমার প্লেন অফ ভাইব্রেশন হয়, তাহলে এটা ঠিক 90 ডিগ্রি বরাবর আমার যেই নতুন একটা প্লেন আসতেছে, সেই অংশটাকে আমরা প্লেন অফ ভাইব্রেশন বলতেছি। এবং এটা হইতেছে আমাদের প্লেন অফ পোলারাইজেশন, এবং এটা হইতেছে আমাদের প্লেন অফ ভাইব্রেশন। এটা ঠিক প্লেন অফ ভাইব্রেশন ঠিক নর্মালে আছে বা 90 ডিগ্রি বরাবর যে প্লেনটা আছে সেটাকে আমরা প্লেন অফ পোলারাইজেশন বলতেছি। এখন পোলারাইজেশন 3 টাইপের হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার পোলারাইজেশন, একটা হচ্ছে সার্কুলার, আর একটা হচ্ছে এলিপ্টিক্যাল। সো লিনিয়ার পোলারাইজেশনটা হচ্ছে আলোটা যখন একটা সিঙ্গেল 90 ডিগ্রি বা 180 ডিগ্রি বরাবর পোলারাইজ করতেছে। ফর এক্সাম্পল, আলোটা কনস্ট্যান্টলি অ্যামপ্লিটিউড কি এই বরাবর, এবং আরেকটা অ্যামপ্লিটিউড হচ্ছে এই বরাবর। তো আলোর অ্যামপ্লিটিউডটা কি হইতেছে, একটা লিনিয়ার শেপে এরকম পাইতেছি আমরা, এটাকে আমরা লিনিয়ার পোলারাইজেশন বলতেছি। সার্কুলার পোলারাইজেশনটা কি, যখন আলোটার অ্যামপ্লিটিউড আমার একটা 90 ডিগ্রি বরাবর হইতেছে, একটা অর্থাৎ এই বরাবর হইতেছে, এন্ড দেন আরেকটা
পোলারাইজেশন এই বরাবর হইতেছে। আবার এটার এগেনস্টে এখানে আমি আরেকটা পোলারাইজেশন পাইতেছি, পোলারাইজেশন বলতেছি, এখানে বললাম আমি আরেকটা অপোজিটে ওয়েভ পাইতেছি, অ্যান্ড দেন এখানে আরও একটা অপোজিটে, এটার জন্য অপোজিটে ওয়েভ পাইতেছি। তখন এরকম শেপে যখন হতে থাকে তখন আমরা তাকে সার্কুলার পোলারাইজেশন বলি। ইলিপ্টিক্যাল পোলারাইজেশনটা কি, এটা একটু কমপ্লিকেটেড। সার্কুলার পোলারাইজেশনের ক্ষেত্রে এই ওয়েভগুলো সেম হইতেছে, এটাদের যে অ্যাম্পলিটিউডের ভ্যালুটা সেম হইতেছে, এখানে আমি সেম ভ্যালু পাবো। কিন্তু ইলিপ্টিক্যালের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। ইলিপ্টিক্যালের ক্ষেত্রে আমার 90 ডিগ্রি বরাবর যেটা হইতেছে সেটা কম্পারেটিভলি অ্যাম্পলিটিউডটা বেশি হইতেছে। আর এখান থেকে যে অ্যাম্পলিটিউডটা আসতেছে, যেটা আমার এই বরাবর হইতেছে এই ডিরেকশনের দিকে, বা হরিজন্টাল বরাবর যে অ্যাম্পলিটিউডটা হইতেছে, সেই হরিজন্টাল বরাবর যে আমার ওয়েভটা পেতেছি সেটার অ্যাম্পলিটিউডটা আমার কম্পারেটিভলি কম আসতেছে। তো এটাই হচ্ছে আমার ইলিপ্টিক্যাল পোলারাইজেশনের 3টা প্রকার আছে। যদি আপনাদের CO1 আসে আপনারা এই সংখ্যাগুলো লিখে দিবেন, অ্যান্ড সাথে ছবিটাও আঁকতে হবে। CO1 এর জন্য বললেও আমি বলবো যে ছবিটা আঁকতে হবে। এখন আমরা দেখব ব্রিস্টার্স ল। ব্রিস্টার্স ল কি বলতেছে যে দ্য ল স্টেটস দ্যাট দ্য ট্যানজেন্ট অ্যাঙ্গেল অ্যাট উইচ পোলারাইজেশন ইজ অবটেন্ড। সো আমরা যদি ভাবি যে অ্যাঙ্গেলে পোলারাইজেশন পেতেছি সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি থেটা পি ধরি, থেটা পি হচ্ছে পোলারাইজেশন, তার ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল বলছে, সো ট্যান থেটা পি, ট্যান থেটা থেটা। এখন সে বলতেছে ইজ অবটেন্ড বাই রিফ্রাকশন ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স, ইকুয়াল টু দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, অর্থাৎ যে মিডিয়ামে পোলারাইজেশন হইতেছে সেই মিডিয়ামে রিফ্লেকটিভ ইন্ডেক্সের সমান। সেটা যদি আমি নিউ ধরি, সো নিউ ইকুয়াল টু ট্যান থেটা পি। এটি হইতেছে ব্রিস্টার্স ল। ব্রিস্টার্স ল বলতেছে, আমি একবার রিপিট করতেছি, যে যেই অ্যাঙ্গেলে পোলারাইজেশন হইতেছে তা সেই অ্যাঙ্গেলের ট্যানের ভ্যালু রিফ্লেকটিভ ইন্ডেক্সের, ওই মিডিয়ামের রিফ্লেকটিভ ইন্ডেক্সের সমান। এখানে আমরা এখন ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখব ব্রিস্টার্স ল এর। তো মনে করেন এখান থেকে একটা আনপোলারাইজড লাইট আসতেছে, আনপোলারাইজড লাইটে এখানে এই বিন্দুতে যখন পতিত হইতেছে, ইনসিডেন্ট হইতেছে, তখন তার অ্যাঙ্গেল তৈরি করতেছে আই, একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে আই, এবং এই আলোটা দুইটা কাজ হইতেছে, একটা হচ্ছে রিফ্লেক্ট হইতেছে, একটা হচ্ছে এই বরাবর রিফ্লেক্ট হইতেছে, অ্যান্ড দেন আরেকটা আলো এই বরাবর রিফ্র্যাক্ট হইতেছে, এখানে এটা প্রতিফলিত হইতেছে, এটা প্রতিসরিত হইতেছে। তো আলোটা যেই মিডিয়ামে প্রতিসরিত হইতেছে বা রিফ্লেক্ট হইতেছে সেই মিডিয়ামটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। এখন দেখা গেল যে এখান থেকে যেই ভ্যালুটা, এখান থেকে হিসাব করে দেখা গেল এখান থেকে যে ভ্যালুটা সেটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন এতটুকু যে কোণ আছে, আমরা যদি এতটুকু একটা রেখার কোণের ভ্যালু চিন্তা করি, সেটার ভ্যালু কত হবে 180 ডিগ্রি। সো এতটুকু ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তার মানে আই প্লাস আর, ফর এক্সাম্পল আমি যদি দেখাই এন, আমি ভ্যালুটাকে ধরলাম ও এবং এন প্রাইম। এখন এন ও এন প্রাইম আমার ভ্যালু আসছে কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমার এখানে যদি বি লেখা ছিল, এখানে বি, বিওসি, বিওসি ইকুয়াল টু কত আসতেছে, আমার হিসাব করে আমরা দেখছি যে এখানে 90 ডিগ্রি আসতেছে। সো তাহলে আমার কি হতেছে, এন প্রাইম ওসি প্লাস এন ও বি কত হবে, অবভিয়াসলি 180 মাইনাস 90 ডিগ্রি হবে। এতটুকুর ভ্যালু এবং এতটুকুর ভ্যালু যোগফল, এতটুকু যে 90 ডিগ্রি হয়, তার মানে এতটুকু এবং এতটুকুর ভ্যালু কত হবে, অবভিয়াসলি 90 ডিগ্রি, 180 মাইনাস 90 বা 90 ডিগ্রি। এখন এনওসি কি, এন প্রাইম ওসি কি আই, এবং এনওবি কি, এনওবি হইতেছে আর বা রিফ্র্যাক্টেড রে, সো ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন তার মানে আমি আর এর ভ্যালুটা যদি বের করি, আর এর ভ্যালু বের করলে আর ইকুয়াল টু 90 মাইনাস আই। এখন আমি স্নেলস লটা ইউজ করবো। এখানে যদি আমি স্নেলস লটা ইউজ করি, সেই ক্ষেত্রে আমার সিচুয়েশনটা এরকম হয় যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু নিউ টু, আমার এই মিডিয়ামটাকে, আমি একটা মিডিয়ামকে নিউ টু ধরছি, একটা মিডিয়ামকে নিউ ওয়ান ধরছি, সো নিউ টু ডিভাইডেড বাই নিউ ওয়ান। এখন আর এর ভ্যালু আমরা কি পাইছি, আর এর ভ্যালু আমরা পাইছি 90 ডিগ্রি মাইনাস আই, সাইন আই ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আই ইকুয়াল টু, আমার এখানে সেম জিনিসই থাকবে, নিউ টু ডিভাইডেড বাই নিউ ওয়ান। এখন সাইন 90 মাইনাস আই, এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি কজ আই বলতে পারি না। আমরা নর্মালি ত্রিকোণমিতির সূত্র এটা দেখে আসি, সাইন আই ডিভাইডেড বাই কজ আই ইকুয়াল টু নিউ টু ডিভাইডেড বাই নিউ ওয়ান, সরি। এখন সাইন বাই কজ ভ্যালু কি, সাইন বাই কজ অবশ্যই ট্যান, সাইন থেটা বাই কজ থেটার সূত্র কি জানি আমরা, ট্যান থেটা, সো ট্যান থেটা নিউ টু ডিভাইডেড বাই নিউ ওয়ান। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এখানে এই যে থেটার ভ্যালুটা, বা এখানে আমি আই দিছি, এখানে আই দিলে আমার বেটার হয়, সাইন ট্যান আই, এই আইটাকে অনেক সময় থেটা বি দ্বারা বা ব্রিস্টার্স অ্যাঙ্গেল দ্বারা বলা হয়, এবং এই অ্যাঙ্গেলটা ট্যানজেন্টের সমান, দুইটাই আর অনুপাতের সমান আসতেছে, দুইটার রিফ্লেকটিভ ইন্ডেক্সের অনুপাতের সমান আসতেছে, এবং এটাই ছিল আমাদের ডেরিভেশন। এটা আসার চান্স কম, বাট তবু আমি দেখা রাখলাম যদি এসে থাকে। এখন আমরা আমাদের অপটিক্সের লাস্ট টপিক দেখব, সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনটা কি, ডিফ্র্যাকশন হচ্ছে আলো যখন কোনো একটা শার্প এজ, মনে করেন এখানে একটা এজ, এখানে কিছু একটা এরকম আছে, এবং এখানের এই যে
পয়েন্টটা এখানে, এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টটা খুবই শার্প। যখন আলো এরকম একটা শার্প এজের মধ্য দিয়ে ট্রাভেল করতে থাকবে, তখন আলোর মধ্যে কিছু একটা বেন্ড হয়, আলোর মধ্যে একটা বেন্ডিং হয়, এবং এই সিনারিওটাকে আমরা ডিফ্র্যাকশন বলি। তো সঙ্গে একবার দেখি, ডিফ্র্যাকশন ইজ দ্য স্লাইট বেন্ডিং অফ লাইট। আলো যখন একটু স্লাইট বেন্ডিং হয়, কখন বেন্ড হয়? ওয়েন ইট পাসেস অ্যারাউন্ড দ্য এজ অফ অ্যান অবজেক্ট। তো এটাই হচ্ছে ডিফ্র্যাকশন। এখন ডিফ্র্যাকশনে কিছু কন্ডিশন আছে। ডিফ্র্যাকশন দুইটা সিনারিওর ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে স্ট্রেইট এজের জন্য অথবা একটা থিন হোলের জন্য। যখন স্ট্রেইট এজের জন্য হবে, তখন এজটা খুবই শার্প হতে হবে, এখানে যেটা আমি বললাম, যেটা স্ট্রেইট এজের জন্য। আরেকটা সিনারিও হতে পারে যে আলোটা খুবই একটা থিন হোলের জন্য যাবে, সেই ক্ষেত্রে যে ডায়ামিটার, সেই হোলের ডায়ামিটারটা খুবই খুবই ছোট হতে হবে। তো ডিফ্র্যাকশন দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ফ্রেন্সেল ডিফ্র্যাকশন, একটা হচ্ছে ফ্রনহফার ডিফ্র্যাকশন। এই দুটো থেকে পার্থক্য আসার চান্স অনেক বেশি। CO2-তে বা CO1-এ আসতে পারে, ছোট করে কোশ্চেন। তো ফ্রেন্সেল ডিফ্র্যাকশনে বলতেছে যে আলো স্ফিরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের মধ্যে দিয়ে যায়, যেখানে কিনা ফ্রনহফের ক্ষেত্রে একটা প্লেন ওয়েভ ফ্রন্টের মধ্যে দিয়ে যায়। আবার ফ্রেন্সেলের ক্ষেত্রে আলো একটা ফাইনাইট ডিস্টেন্স থেকে আসে আলোর ওয়েভটা। আর ফ্রনহফারের ক্ষেত্রে লাইট ওয়েভটা একটা ইনফিনিট সোর্স থেকে আসে। এটা কোনো ইনফিনিট হয় না, বাট ক্যালকুলেশনে আমাদের ইনফিনিট আসে আর কি। তারপর ফ্রেন্সেল রিফ্লেকশন যখন আমি ল্যাবরেটরিতে করবো, তখন আমার একটা কোনো কনভেক্স লেন্স ইউজ করার প্রয়োজন নাই, কিন্তু ফ্রনহফারের জন্য আমার কনভেক্স লেন্স ইউজ করতে হবে, যে এটা হচ্ছে কনভেক্স লেন্সটা। আবার ফ্রেন্সেলের ডিফ্রেকশনটা কম্পারেটিভলি অবজার্ভ করা ডিফিকাল্ট, যেখানে কিনা ফ্রনহফারটা হচ্ছে ইজি। তো এটাই ছিল আমাদের অপটিক্সের চ্যাপ্টার, আমাদের অপটিক্সের লাস্ট টপিক। এখানে CO2 একটু এক্সপ্লেনেশন টাইপের আসতে পারে, আবার নিউটনিয়ান রিং যেটা দেখালাম, বা ইয়াংস ডাবল স্লিট, সেখান থেকেও আসতে পারে। তো আপনি যদি এগুলো বারবার প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।